কে চাঁদাবাজ? আমি এটা শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। কারো চোখ রাঙানিকে আমরা পরোয়া করবো না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। আমি দাঁড়াবো, সবার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। তিস্তা পারে যখন গিয়েছি, সে এলাকার 2 কোটি 2.5 কোটি মানুষের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, আমরা এখানে যারা বসে আছি মাশাআল্লাহ, আমাদের চেহারা গালগুল সবই সুন্দর নুরানি, কিন্তু ওই জায়গার মানুষগুলোর দিকে তাকানো যায় না। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম, আজকে তারা এখানে বসতে পারতেন কিনা আমার স্পিকার সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম। ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই বিদ্রুপ করে কটাক্ষ করে বলেছেন সেখানে নাকি আপনার কি একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, যার ফলে আজকে বিএনপি এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। লন্ডনে আমি আপনাকে কৃতিত্ব দিচ্ছি, আপনি ভালো কাজটাই করেছেন। এই যে নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে, শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? তাদের নাকি ব্যাংক আছে, তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। আপনার যদি শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন প্রেসিডেন্টের কাছে, কেন নিয়েছে না? আমি আপত্তি করছি না। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। তো আপনাকে এটা নিশ্চিত করতে হবে। আবার অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। বিএনপি আল্লাহ রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। ডক্টর আসিফ নজরুল্লাহ মুখ খুলতে বাধ্য হচ্ছে। জাস্ট স্টার্ট হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। বিএনপি এবার মজা বুঝবে, কত ধানে কত চাল বিএনপি টের পাবে। মাঝে মাঝে আসিফ নজরুল মুখ খুলেন, জাস্ট ট্রেলার দেখাচ্ছেন। মাঝে মাঝে মোস্তফা সরোয়ার ফারুকী, এমনকি সামনে ইউনূসও মুখ খুলবেন। পাইছিল কে? নাহিদ ইসলাম। কি আলোচনা করলো? চরম বেজ্জতি। হ্যাঁ, এই রাষ্ট্রপতিকে অনেকেই মানে, অনেকেই মানে না, কিন্তু নাহিদ ইসলাম যা বলছে সংসদে দাঁড়ায় চিন্তা করেন কি বলছে দেখেন, জানেন সবাই, তাও একটু দেখাই। রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। আসলে কিন্তু ওনারা শুনেও নাই, ছিল না, ওনারা বের হয়ে গেছিল সেদিন, তাই না? এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মহান সংসদ যেদিন শুরু হয় সেদিন বক্তব্য রাখছিল মহামান্য রাষ্ট্রপতি, উনি উদ্বোধন করছে। সেটা নিয়ে এখনো আলোচনা চলতেছে। ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। ওনার ভাষণের উপরে সবাই চর্চা করতেছে, আলোচনা করতেছে। কি ভাষণটা দিছে চিন্তা করেন, 2 মাস পরও আলোচনা চলে। আজকে আলোচনার সুযোগ পাইছিল কে? নাহিদ ইসলাম। কি আলোচনা করলো? চরম বেজ্জতি। হ্যাঁ, এই রাষ্ট্রপতিকে অনেকেই মানে, অনেকেই মানে না, কিন্তু নাহিদ ইসলাম যা বলছে সংসদে দাঁড়ায় চিন্তা করেন কি বলছে দেখেন, জানেন সবাই, তাও একটু দেখাই। রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। আসলে কিন্তু ওনারা শুনেও নাই, ছিল না, ওনারা বের হয়ে গেছিল সেদিন, তাই না? এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। সংসদে দাঁড়ায় বলতেছে রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। চিন্তা করেন, এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার কুকীর্তি তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের বলা হয়েছিল 3টে অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে বেগম খালেদা জিয়া জেল খাটলো 2.5 কোটি টাকার মামলায়, এটার পিছনে কার হাত? মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের হাত। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনা ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনা ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে হ্যাঁ, আর শুনবেন, বিএনপি নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। অনেক কথা, অনেক কথা, 33 মিনিট একতরফা কথা বইলা গেছে। আসলে আমাদের এই রাষ্ট্রপতিকে অনেকে মানে, অনেকে মানে না। জনগণের মধ্যেও কিন্তু অনেকে মানে, অনেকে মানে না।
আচ্ছা কি কারণে মানবে বলেন? শেখ হাসিনাকে যদি আমরা মাইনা না নিই, উনাকে কেন মাইনা নেব? শেখ হাসিনার অপকর্মের সাথে তো উনি জড়িত ছিল। কথাগুলো তো চরম সত্যি কথা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? তারেক রহমান সাহেবের মামলা এবং বেগম খালেদা জিয়ার মামলা এই ছুপ্পু সাহেবের হাত দিয়েই হয়েছে। এই ছুপ্পু সাহেবই কিন্তু সম্মতি দিছে জেল খাটার জন্য বেগম খালেদা জিয়াকে। এখন উনাকেই কেন বিএনপি মাইনা নিতেছে? এটা একটা বিরাট বড় প্রশ্ন না? অনেকের মনে প্রশ্ন, বিএনপি এত বড় একটা দল নির্বাচন করে সরকার গঠন করলো, ওনাদের মধ্যে কি কেউ নাই রাষ্ট্রপতি হবার যোগ্যতা রাখে? নিশ্চয়ই আছে। তারপরেও কেন ছুপ্পু সাহেবকে রাখা হইলো? এর পিছনে কারণ কি? কারণ ভাই অনেকে অনেক রকম কারণ বানায় নেয়। কেউ কেউ বলে ওইখান থেকে লিখিত দিয়ে দিছে যে ছুপ্পু সাহেবকে সরানো যাবে না, এরকম বানানো কথাও হইতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় দলের মধ্যে কি কেউ রাষ্ট্রপতি নাই? উনাকেই কেন রাখতে হবে? যেখানে শেখ হাসিনাকে তাড়ানো হইলো, কি কারণে তাড়ানো হইলো? শেখ হাসিনার বহু অপকর্মের কথা এখন আমি 1 ঘন্টা বলতে পারবো, কিন্তু বইলা লাভ নাই, এগুলো সবাই জানেন। কিন্তু তারই তো রাষ্ট্রপতি এই ছুপ্পু সাহেব, উনাকে রাইখা শেখ হাসিনাকে বাদ দিলাম, তাহলে কি দাঁড়াইলো? মানুষের মনের মধ্যে একটা বিরাট বড় প্রশ্ন না? এর পিছনে কারণ কি, রহস্য কি? এই রহস্য যতক্ষণ পর্যন্ত মানুষ জানতে না পারবে, মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিবে, প্রশ্ন কইলেই যাবে। হ্যাঁ, আমি এই যে এখন প্রশ্ন করতে পারি, কারণ কি ভাই বলেন, খুইলা বলেন। আপনাদের মধ্যে কি একজনও মানুষ নাই যে রাষ্ট্রপতি হইতে পারে? ওনাকেই রাখতে হবে? দেখতেও তো ভালো লাগে না। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগে না। দেখেন এই রাষ্ট্রপতি আবার ভাগ্যবান, কিন্তু কত বড় কপাল আপনি চিন্তা করেন। শেখ হাসিনার রাষ্ট্রপতি, আবার ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি, আজকে আবার তারেক রহমানের রাষ্ট্রপতি, 3টা সরকার পার কইরা দিল। কত বড় ক্ষমতা রাখে, পিছনের খুঁটির জোরটা যে কোথায় এটাই খুঁজে বাই করতে পারতেছি না। আমাদের সাংবাদিকরাও খুঁজে বাই করতে পারতেছে না। রহস্যময় মানুষ, রহস্যময়। কিন্তু আজকে যেভাবে সংসদে দাঁড়ায় ওনাকে যেসব কথা বললো, বিন্দু মাত্র শ্রদ্ধা জানাইছে? নিশ্চয়ই না, তাই না? তারপরেও দেখেন ওই রাষ্ট্রপতি এখনো আছে, থাকবে, আর কতদিন থাকবে জানি না, তবে আমার মনে হয় মাস 6 তো আরো থাকবে। এর পিছনে একটাই কারণ, যেটা এর আগেও আমি বলছি, এখন আবার রিপিট করি। দেখেন আগামী যে নির্বাচন হবে 5 বছর পর, আগামীতে যে নির্বাচন হবে সেটা তো হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অর্থাৎ বিএনপি তো তখন আর ক্ষমতায় রইল না, বিএনপিকে সরে আসতে হবে নির্বাচনের জন্য। কিন্তু বিএনপি সরে আসলো, বিএনপি রাষ্ট্রপতি থেকে যাবে। কিভাবে থাকবে? এই ছুপ্পু সাহেব না, এই ছুপ্পু সাহেব দেখা গেল 6 মাস বা 1 বছর পর পদত্যাগ করছে, তখন বিএনপি থেকে নতুন রাষ্ট্রপতি আসবে। বিএনপি পদত্যাগ করলো, রাষ্ট্রপতি কিন্তু থেকে যাবে তার মেয়াদ পুরা করার জন্য। আর ওই মেয়াদ পুরা করতে যায় যে তত্ত্বাবধায়ক সরকারটা আসবে, ওই রাষ্ট্রপতির অধীনেই নির্বাচন হবে। মানে বিএনপি রাষ্ট্রপতি থাকবে, ওর অধীনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে। এই অঙ্কেতেই এই রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে না, 1 বছর পর সরাবে, নতুন রাষ্ট্রপতি দিবে। এটা হলো সোজা অঙ্ক। এর পিছনে আরো অনেক অঙ্ক থাকতে পারে, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে কোনো প্রেসক্রিপশন থাকতে পারে, যেটা আমাদের মাথায় ঢুকবে না। আমাদের মাথায় না ঢুকলো সাধারণ জনগণের কাছে দেখতে ভালো লাগতেছে না। আপনারা নির্বাচিত হয়ে আসছেন, নতুন সরকার গঠন করছেন, নতুন একজন রাষ্ট্রপতি দেন, তাহলে তো এত কথা হয় না। আজকে যেভাবে সংসদে দাঁড়ায়া উনার কথা বললো যে ওনাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, উনি তো স্বৈরা শাসকের দোসর, উনি তো আমাদের ব্যাংক ট্যাঙ্ক লুটপাট করে ওই এস আলমের হাতে দিছিল। তারপর আর কি কি কথা বললো এটা তো আপনারা শুনছেন। এরকম ভাই শত শত অভিযোগ ওনার বিরুদ্ধে, তারপরে ওনাকে রাখতে হবে। এতে কি বার্তা যাচ্ছে আপনারা নিজেরা একবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, বিএনপি যারা করেন ভাই, আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, এটা কি ঠিক হচ্ছে? বলেন, আপনারাই বলেন, এটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না। আজকে কিন্তু সংসদের হিরো ছিল নাহিদ ইসলাম, অনেক রকম প্রশ্ন সামনে নিয়ে আসছে। সাংবাদিকরা এই যে মাইর খাইছে থানার ভিতরে, ওই মামলাটা কেন নেওয়া হচ্ছে না, সাংবাদিকরা কেন বিচার পাচ্ছে না, এই প্রশ্ন উনি করছে। তারপর কাগজে লেখা নিয়ে আসছে গত 2 মাসে 31 জন খুন হয়েছে, 31 জন, 14টা ধর্ষণ মামলা হয়েছে, 184টার মতো হামলা হয়েছে, আরো অনেক কাহিনী সামনে তুলে ধরছে। কিন্তু কে জবাব দিবে? কেউ জবাব দিবার নাই। সবাই ভাই খালি শুইনা যায় আর হাততালি দেয়, থাপড়ায়, টেবিল থাপড়ায়। এই সংসদ যে এরকম আগে বুঝি নাই। অতীতের সংসদের দিকে এতটা মনোযোগ তো দেই নাই, দেওয়া দরকারও ছিল না, কারণ ওই টাইমে এইসব নিয়ে কথা বলতে গেলে তো ভাই গায়েব হয়ে যেতাম। এখন ওই গায়েব হওয়ার ভয়টা নাই। এই সরকার এখনো ওই পথে যায় নাই, গত সরকার যে পথে ছিল ওই পথে যায় নাই। তবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু ইউটিউবারদের নিয়ে কথা বলছে। হ্যাঁ, দেশি এবং বিদেশি ইউটিউবার। বিদেশ বলতে তো বুঝছেন কাদেরকে ইঙ্গিত করছে, বলছে বহুত বেশি স্বাধীনতা ভোগ করতেছে ইউটিউবাররা। ভাই এটা কথা সত্যি ভাই, আমরা অনেক স্বাধীনতা ভোগ করতেছি, কিন্তু আপনি কেন এই কথা বললেন? মুখ কি বন্ধ করে দিবেন? অতীতে যা হয়েছে তাই কি আবার করবেন? নিশ্চয়ই না। ওরকম পথে যায়েন না। কথা বলার সুযোগ সুবিধা দেন আমাদেরকে, আমরা কথা বলি, শুনেন না, অসুবিধা কি? সবাই প্রশংসা করতে হবে কেন? প্রশংসা করার জন্য তো লোক আছেই, সংসদেই আছে। এই যে আন্দালিপ পার্থ প্রচুর প্রশংসা করে আপনাদের। আবার দেখলাম ওই যে ভিপি নূর, উনি তো আবার উপমা দিতে গিয়ে একটা সূরা বলছে, ওইটার আবার তর্জমা করছে। উনার যে সূরাটার বলার স্টাইলটা ভাই, হ্যাঁ এটা ভাই দারুণ ছিল। যাই হোক, এটা নিয়ে আমি বেশি সমালোচনা করতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, প্রশংসা করার লোকের অভাব নাই আপনাদের ভিতরে। অনেকেই প্রশংসা করবে, আমরা 2-4 জন প্রশংসা না করলে কি যায় আসে? একটু সমালোচনা করলে বহুত বড় ক্ষতি হয়ে যাবে না? আপনারা অন্তত ওই পথে যায়েন না শেখ হাসিনা যে পথে গেছে। কথা বলার অধিকার কায়রা নিছিল, কিন্তু সেটা কায়রা নিয়েন না। আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু ভালো মুডে ছিল, অনেক হাসাইছে, উর্দুতে আবার শায়েরি বলছে, মজা করছে, প্রচুর মজা করছে। আজকে সালাউদ্দিন সাহেবের কথাবার্তা শুনে মনে হইলো আর কোনো টেনশন নাই, কোনো টেনশন কাজ করতেছে না। ওই যে জুলাই নিয়ে যে একটা টেনশন ছিল না, আন্দোলন হবে, ওই টেনশনটা কাইটা গেছে।
গেছে। কাইটা যাওয়ার পিছনে কারণ কি জানেন? এই যে সামনে কোরবানি ঈদ আসতেছে, মানুষ গরু ছাগল কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, এখন কোনো আন্দোলন হবে না। এটা সালাউদ্দিন সাহেব অঙ্ক কইরা বুঝা ফেলাইছে, যার জন্য কোনো টেনশন কাজ করতেছিল না, হাসি খুশি ছিল। যা কিছু হবে ঈদের পর, ওই যে আবার ঈদের পর বিএনপির আন্দোলনের কথা হইলেই বলতো না ঈদের পর ঈদের পর। এখনো বিরোধী দলের ওই একই অবস্থা, ঈদের পরে আন্দোলন। কি আন্দোলন করবে? আন্দোলনের ইস্যু তো একটাই, জুলাই। জুলাই নিয়ে আন্দোলন হইতেই হবে, জুলাইয়ের অধিকারটা তো আদায় করতেই হবে, সেটা ঈদের পরে, ওই ঈদের পরে। যাই হোক, আপাতত ভাই টেনশন ফ্রি কাটাইতে চাই। সামনে কোরবানি ঈদ আসতেছে, দেখি কেমন ঈদ কাটাইতে পারি। গত ঈদে কিন্তু মানুষ ভালোভাবে ঈদ করতে পারে নাই, যাওয়া আসার ব্যবস্থাটা খুবই খারাপ ছিল, আপনারা দেখছেন। নিশ্চয়ই সরকার সেটা মাথায় রেখে আগামী ঈদটা সুন্দরভাবে পার করবে। ঈদের পরে যায় জুলাই নিয়ে হয়তো আমরা আবার কথা বলবো, ঈদের আগে আর কোনো কথা হবে না। বর্তমানে আবার ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে, দেখেন না, ঝড় তুফান বৃষ্টি। আর হ্যাঁ, চিটাগাংয়ের অবস্থা দেখছেন কি খারাপ অবস্থা, এই পর্যন্ত পানি। কিন্তু একজন নেতাকে দেখলাম, উনি বলতেছে কোথায় পানি কোথায় পানি, উনি পানি খুঁজে পায় না। মানে পানি কেন দাঁড়ায় রইলো না? উনার তো যাইতে 2 দিন লেট হয়েছে, পানি তো নাইমা গেছে। পানি নাইমা যাওয়ার পর উনি যায় বলতেছে কোথায় পানি কোথায় পানি। তারপর আবার বলছে, দেখেন এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমাদের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে। ওনার কাছে চিটাগাং এই পানি উঠার ব্যাপারটা ছোট্ট একটা ব্যাপার, যার জন্য ছোট্ট ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে। দেখেন ওনার কাছে ছোট্ট হইলে কি হবে, ওনার কাছে ছোট্ট ব্যাপার, কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারাই শুধু জানে। আমি দেখলাম একটা ফার্মেসির ভিতরে ভাই পানি এতটুকু, সমস্ত ওষুধ পানিতে ভাসতেছে। এইভাবে যে কত দোকানদারের কত মালপত্র নষ্ট হয়েছে, যাদের মালপত্র নষ্ট হয়েছে, যাদের সম্পদ গেছে, তারাই তো বুঝতে পারে কি দুঃখটা, কষ্টটা কোথায়। এটা আমরা বুঝতে পারব না। তবে বিদায়ের আগে শুধু এটুকুই বলবো, এই যে এত বড় একটা পদ, রাষ্ট্রপতির পদ, এখানে ওনার পিছনে কত টাকা খরচ। ওনার যে বাড়ির এলাকায় যেখানে উনি থাকে, এই এলাকাটা ভাই বিরাট বড় এলাকা। ওখানে ভাই খানসামা, বাবুর্চি, মালি, সিকিউরিটি, বহু খরচ এই রাষ্ট্রপতির পিছনে, বহু টাকা খরচ। এত টাকা খরচের পর ওনার কি কাজ আমি কিন্তু আসলে খুঁজে পাই না, আমি খুঁজে পাই না। আমি তো দেখলাম গত 2 বছরে এই সংসদ উদ্বোধন করার জন্য উনি আসছিল, এটা একটা বিরাট কাজ। আর কি কাজ? 2-3টা পত্রিকায় ইন্টারভিউ দিছিল। আর কি কাজ? না, আর মনে নাই। আপনাদের যদি মনে থাকে একটু লেখা জানেন আসলে ওনার কি কাজ। এটা আমার অজ্ঞতা, আমি জানি না। আপনারা একটু আমার লেখা জানেন। বেশি কথা বলুন না, শরীরটাও ভালো না। হ্যাঁ ভাই, জ্বর সর্দি, তারপরেও কথা বলতে আসছি এই জন্য যে আজকে সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে যেভাবে আমাদের নাহিদ ইসলাম ধুলাই করলো, আমার সত্যি লজ্জা লাগতেছিল। রাষ্ট্রপতি নিশ্চয়ই এগুলো দেখতেছে, দেখার পর নিশ্চয়ই উনি লজ্জা পাইতেছে। এমনও তো হইতে পারে রাগ করে উনি পদত্যাগ করে ফেললো, হইতে পারে না ভাই? রাগ করে পদত্যাগ করলো যে না ভাই আমি থাকুন না, আমার আপনারা সংসদে বসে বেজ্জতি করেন। বাইরে যে যাই কিছু বলুক না কেন, সংসদে যদি এভাবে কথা বলে, হ্যাঁ ওনাকে হ্যান্ডকাপ করাইতে বলছে, তো উনি অপরাধী, উনি শেখ হাসিনার অপরাধের সঙ্গে জড়িত ছিল। শেখ হাসিনা যতগুলো অপরাধ করছে সবগুলোর সাথে তো উনি জড়িত। এইভাবে কথা বলছে নাহিদ ইসলাম, ওনাকে গ্রেফতার করার দাবি জানাইছে। চিন্তা করেন কত লজ্জার ব্যাপার না? যার জন্য আমার মনে হয় এই যে সংসদে যত তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন বিরোধী দলকে, অনেকে হাসি ঠাট্টা করতেছেন, আর রাজাকার ট্যাগ তো আছে, এটা দিয়েই যাচ্ছেন, আরো দিয়া যান। যত রকম তুচ্ছ তাচ্ছিল্য করেন, কোনো অসুবিধা নাই। এই দেশটাকে সত্যি সত্যি যদি আপনারা গড়ে তুলতে চান, তাহলে বিরোধী দল এবং সরকারি দল এক জায়গায় আসেন। জুলাইয়ের সাথে তো ভাই সরকারও জড়িত ছিল, সরকারি দল মানে বিএনপি জড়িত ছিল, বাংলাদেশের সবাই জড়িত ছিল, জামাতও জড়িত ছিল, এনসিপি জড়িত ছিল, আপনারা সবাই তো জড়িত ছিলেন। কিন্তু আপনারা এখন এটা থেকে আলাদা হয়ে যেতে চাইতেছেন, আপনারা জুলাই মাইনা নিতে চাইতেছেন না। এই মাইনা না নেওয়াটা কাল হয়ে দাঁড়াবে। কতটা কাল হয়ে দাঁড়াবে সময় বইলা দিবে। ডক্টর আসিফ নজরুলরা মুখ খুলতে বাধ্য হচ্ছেন। জাস্ট স্টার্ট হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। বিএনপি এবার মজা বুঝবে, কত ধানে কত চাল বিএনপি টের পাবে। মাঝে মাঝে আসিফ নজরুল মুখ খুলেন, জাস্ট ট্রেলার দেখাচ্ছেন। মাঝে মাঝে মোস্তফা সরোয়ার ফারুকী, এমনকি সামনে ইউনূসও মুখ খুলবেন। এতে বিএনপির গোমর ফাঁস হয়ে যাবে। বিএনপি হয় ইউনূস সরকারের সাথে তাদের যে কমিটমেন্ট সেটা রক্ষা করবে, নইলে বিএনপির ক্ষমতা নিয়ে টানাটানি বেঁচে যাবে। দর্শক, বিএনপি পড়েছে ডিলেমায়, উভয় সংকটে। একদিকে ইউনূস সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে মেটিকুলাস ডিজাইন কারচুপি নির্বাচন করে বিএনপি ক্ষমতা এসেছে। মার্কিন ইন্ডিয়ান ডিপ স্টেট বিএনপি ক্ষমতায় আছে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, যার ফলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগপন্থী সেই বসুন্ধরা থেকে শুরু করে এস আলম সবার প্রত্যাশা, এবং তারা অনেক হেল্প করেছে বিএনপিকে। এস আলম, এই যে এস আলম, বসুন্ধরা, এগুলো সব এখন বিএনপির দখলে। তারা সবাই বিএনপিকে হেল্প করেছে এবং তারা সবাই টাকা পয়সা দিয়েছে, এবং তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এগুলো মূলত বিএনপি দেখভাল করছে। বসুন্ধরার যে মিডিয়াগুলো এগুলো সব বিএনপি সাংবাদিকদের দখলে আছে। এস আলম বিষয়ক সম্পাদক তো সালাউদ্দিন আহমেদ নিজেই, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এস আলমের ওয়ান অফ দি ক্যাশিয়ার্স। তো এই জায়গায় তাদের একটা প্রত্যাশা যে বিএনপি ক্ষমতা এসেছে, এখন তো আমাদের সুদিন। এই জন্য তারা তাদের মতো করে কাজ শুরু করেছে, এবং তাদের উপর ইউনূস সরকারের আমলে যে তারা কষ্ট পেয়েছে, কারণ আওয়ামী লীগের তাবেদারি করেছে, আওয়ামী লীগ পালানোর সাথে সাথে আওয়ামী লীগের তাবেদারদের অবস্থা তো কিছুটা খারাপ হবেই, বরং তারা যে টিকে আছে এটাই তাদের জন্য অনেক। এই জন্য এটা প্রতিশোধ দিতে যাচ্ছে ওই গোষ্ঠীগুলো। এখন একদিকে ইউনূস সরকারের সাথে বিএনপিরই আন্ডারস্ট্যান্ডিং, ইউনূস সরকারই বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়েছে তারেক রহমানের সাথে সেই লন্ডন মিটিং করে। আরেকদিকে ইউনূস সরকারের উপর প্রতিশোধ নিতে মারিয়া যারা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে হেল্প করেছে ক্ষমতায় আসতে। এখন কেন আওয়ামী লীগ বা এই বসুন্ধরা কিংবা এরা বিএনপি ক্ষমতায় হেল্প করেছে? টু কন্টেইন জামাত। কিন্তু তারা এখন ফিল করছে না জামাত আসলে তারা কমফোর্ট ফিল করতেন, তাদের ক্যালকুলেশন ভুল ছিল। তা আমরা বিশ্বাস করি বার কাউন্সিল নির্বাচন, ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন, এগুলোতে এর একটা সুরাহা হবে।
কারণ আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারছে না, কিন্তু তারা তো ভোটার। তারা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, এবার বার কাউন্সিল নির্বাচনে জামাতকে ভোট দিক। তারা টেস্ট করে দেখুক যে বিএনপিকে ভোট দিয়ে আমরা প্রতারিত হয়েছি। আইনজীবী সমিতি নির্বাচন এটা দলীয় ব্যানারে নয়, সেখানে আওয়ামী লীগ মন্ত্রীরা নির্বাচন করতে পারবে না, এটা একটা অন্যায়। এখানে যারা তালিকাভুক্ত আইনজীবী, তার বার কাউন্সিল সনদ থাকলেই তারা নির্বাচন করতে পারবে, এটাই হওয়া উচিত। এবং এইখানে সরাসরি দলীয় পরিচয় না, নৌকা প্রতীকে নির্বাচন হচ্ছে না, অতএব বার কাউন্সিল নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ আইনজীবীরা, এটা একটা মহাজুলুম, অগণতান্ত্রিক। তো বিএনপি এই কাজ করেছে, যার ফলে আওয়ামী পন্থী আইনজীবীদের উচিত জামাতকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়া। তারপরে জামাত হয়তো এইসব জায়গায় রাজনীতি তারা ঢুকাবে না। দর্শক, কোনো আইনজীবী যদি সরাসরি আওয়ামী লীগের অপকর্মের সাথে জড়িত হয়ে থাকে তাকে গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে মামলা হবে, বা হয়েছে। অনেক আইনজীবী জেলে আছে, যেমন ব্যারিস্টার সুমনরা জেলে আছেন, কিন্তু যারা কোর্টে আসছেন, হিয়ারিং করছেন, তারা কেন নির্বাচন করতে পারবেন? এটা ভয়াবহ অন্যায়। যাই হোক দর্শক, এখানে এখন যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, যে একদিকে বিএনপি সরকারের সাথে ইউনূস সরকারের আন্ডারস্ট্যান্ডিং, এবং সেই আন্ডারস্ট্যান্ডিং মধ্যে একটা হচ্ছে যে ইউনূস সরকার, আমরা বিএনপি তোমাদেরকে ক্ষমতা দিচ্ছি, তোমরা এট এনি কস্ট আমাদেরকে রক্ষা করবো, কারণ আমরা ক্ষমতা ছাড়া পর আমাদেরকে নানানভাবে ইরিটেট করা হবে। অতএব ভয়াবহ প্রতিশোধ স্পৃহা ইউনূস সরকারের উপর আওয়ামী পন্থীদের আছে এবং থাকবে, কারণ আওয়ামী লীগের কবর এবং জানাজা ইউনূস সরকার হাত ধরে হয়েছিল। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরাপত্তা বিএনপি নিশ্চিত করবে, এটা চুক্তির মধ্যে ছিল, বিএনপি ক্ষমতা এনে দেওয়ার চুক্তির মধ্যে ছিল। কিন্তু দেখা যাচ্ছে বিএনপির শক্তিতে বলিয়ান হয়ে আওয়ামীপন্থী মিডিয়াগুলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চরিত্র হনন করছে, আওয়ামী স্টাইলে, ভারতীয় স্টাইলে। আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুক এর বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হচ্ছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুক এদের বিরুদ্ধে এই আওয়ামীপন্থী বিএনপি মিডিয়াগুলোর ষড়যন্ত্র যদি বন্ধ না হয়, এক পর্যায়ে কিভাবে বিএনপিকে ক্ষমতা দিয়েছে ইউনূস সরকার, বিএনপি কোথায় কি করেছে, কোন গোপন চুক্তি কোন জায়গায় বসে কি হয়েছে, সবগুলো আসিফ নজরুল্লাহ বলে দিতে পারেন। এবং বিএনপিকে ভয় দেখাবেন আসিফ নজরুল্লাহ, যে বিএনপি সরকার তোমরা আমাদেরকে এভাবে হয়রানি করা বন্ধ করো, যদি বন্ধ না করো তাহলে তোমাদের গোমর কিন্তু আমরা ফাঁস করে দিবো। তবে হ্যাঁ, এটা ফাঁস করার আগে অবশ্যই আসিফ নজরুল্লাহ দেশ ছাড়বেন, তারা নিরাপদ আশ্রয় যাবে, নিরুপম লিখে, তারপরে তোমার ফাঁস করবে। তখন বিএনপি বুঝবে যে কত ধানে কত চাপ। আসিফ নজরুলদের হাতে এই মহাশক্তি আছে, তারা বিএনপির ক্ষমতার রশি তাদের হাতে এক গোছ আছে, এবং তারা ওটা নিয়ে টানাটানি শুরু করে দিতে পারে। আসিফ নজরুল এরকম আলামত বা ইঙ্গিত দেওয়া শুরু করেছে। দর্শক, ভূমিদস্যু ভাইদের সালাম জানালেন আসিফ নজরুল, কিন্তু কেন? আমার দেশের রিপোর্ট দেখেন, একটু বিশ্লেষণ করি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ভূমিদস্যু ভাইদের সালাম জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি তার বিরুদ্ধে নানান অভিযোগের জবাব দিয়েছেন। এই ভূমিদস্যু ভাইদের পরিচয় আমি এতক্ষণ দিলাম, যে আওয়ামী মিডিয়া, আওয়ামী ব্যবসায়িক গ্রুপ, যাদের মিডিয়া আছে, তারা এখন বিএনপির কাঁধে ভর করে বেঁচে আছে। এটাই হচ্ছে ভূমিদস্যু ভাই, যেমন বসুন্ধরা, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ইত্যাদি ইত্যাদি, তাদেরকে ইঙ্গিত করেছে। তিনি বলেন, ভূমিদস্যুদের পত্রিকাগুলো আমার এবং আমার কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে, সাক্ষ্য নেই, প্রমাণ নেই, যা খুশি লিখে যাচ্ছে তারা। এমন উদ্ভট দাবি পর্যন্ত করেছে যে দুর্নীতির টাকায় আমি নাকি সন্তানদের নামে স্কার্টনে বাড়ি কিনে ফেলেছি। ভূমিদস্যু ভাই, আপনাদের তো অনেক ক্ষমতা, অনেক সাংবাদিক, অনেক প্রভাব, চ্যালেঞ্জ করলাম সেই বাড়ি কেনার ডকুমেন্ট দেখান পারলে। যদি পারেন আপনাদের সব অভিযোগ মাথা পেতে নেব। পারবেন এটা করতে? পারবেন না। এর বছরখানেক আগে আমেরিকায় বাড়ি কিনে ফেলেছি এমন আজগুবি দাবি করেছিল এক বেপরোয়া ইউটিউবার। আমেরিকায় বাড়ি কিনলে তার তথ্য প্রমাণ যে কারো পক্ষে জোগাড় করা সম্ভব। আমি টকশো দিকে সবাইকে বললাম তথ্য প্রমাণ দিতে, সেটা কেউ দিতে পারো না। তারা কথাও না, কারণ এরকম কিছু হয়নি। কিন্তু প্রচারণা কিন্তু থেমে থাকলো না। উপদেষ্টা জীবন শেষ হওয়ার পর অনেকে নেমে পড়লেন নতুন উদ্যমে। একটি ভুইফোন অনলাইন মিডিয়া ফটোকার্ড বানিয়ে দাবি করা হলো আমি নাকি 15,000 কোটি টাকা পাচার করেছি। 15,000 কোটি, এই সংবাদ বিশ্বাস তো দূরের কথা, উম্মত ছাড়া কেউ শেয়ার করার কথা না। এমন উম্মদের আবহাওয়া ফলানা দেশ। আওয়ামী লীগ খুব সিরিয়াসলি এগুলো প্রচার করবে। বিএনপি না থামাতে পারলে আসিফ নজরুল্লাহ অতিষ্ঠ হয়ে বিএনপির গোমর ফাঁস করা শুরু করবেন। বরং আসিফ নজরুলদের জীবন এভাবে যে তামাতামা করে দেওয়া হচ্ছে, তাদেরকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে, বিএনপি যদি তাদেরকে রক্ষা করতে না পারে তাহলে বিএনপির গোমর ফাঁস করা শুরু করবেন ডক্টর আসিফ নজরুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।